নমস্কার প্রত্যেককে। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব একটা সম্পূর্ণ ক্লাস, যে ক্লাসটিতে আমি পুনম দালাল দহিয়াকে এক্সপ্লেন করব তোমাদের কাছে। ঠিক যেরকম চ্যাপ্টার 1টা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করেছিলাম, ঠিক তেমনিভাবেই আজকে চ্যাপ্টার 2টাও তোমাদের সামনে আমি এক্সপ্লেন করব, অ্যানালাইজ করব, এবং আমি চেষ্টা করব যাতে তোমাদের এরপরে পুনম দালাল দহিয়ার মতো এরকম একটা স্ট্যান্ডার্ড বই নিয়ে আর কোনো সমস্যা না থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন, যেটা ছিল ধরা হয় 2600 থেকে 1900 অবধি। অনেক জায়গাতে কিন্তু 2500 থেকে 1750ও বলা থাকে। বিভিন্ন বইতে তোমরা যদি দেখো, কোথাও দেখবে 2500 থেকে 1750 অবধি বলা থাকে, এবং এটিকে অনেক ক্ষেত্রে চ্যালকোলিথিক এজের সম্পর্কেও কানেক্ট করা হয়, সাথেও কানেক্ট করা হয়, এবং ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের সাথেও কানেক্ট করা হয়। যারা আমার চ্যাপ্টার 1টা পড়েছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কেন এখানে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন কথাটা এই বইটিতে বলা হয়েছে। তো এটা বলার আরেকবার আমি কারণটা তোমাদের সামনে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে যখন হারাপ্পা এসেছে সেই সময়টাতে ব্রোঞ্জের ব্যবহার কিন্তু বহুলাংশে বেড়ে গিয়েছিল। তো যে সিভিলাইজেশনে সব থেকে বেশি ব্রোঞ্জের ব্যবহার হচ্ছে, তো সেই সিভিলাইজেশনটাকে আমরা নিঃসন্দেহে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলতে পারি। ঠিক যেরকমভাবে আমরা যখন প্যালিওলিথিক এজের কথা পড়ছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে প্যালিওলিথিক এজের টাইমে আমরা কিন্তু একটা ওয়ার্ড খুব ইউজ করছিলাম, কোয়ার্টজাইট মেন, কিউএম। এবার কেন কোয়ার্টজাইট মেন কথাটা বলা হয়েছিল? কারণ সেই সময়কার যে টুলসগুলো ছিল বা যে যন্ত্রপাতিগুলো তারা তৈরি করতো বা ব্যবহার করতো, সাধারণত যে যন্ত্রপাতিগুলো তাদের ফরেস্টেশনের কাজে ব্যবহার করা হতো, তারা জঙ্গলে শিকারের কাজে ব্যবহার করতো, গাছ কাটার কাজে ব্যবহার করতো, অর্থাৎ যাতে জঙ্গলটা স্মুথ করতে পারে, এই সমস্ত কারণে তারা যে ব্যবহার করতো সেগুলো সাধারণত কোয়ার্টজাইট থেকে তৈরি করা হতো বলেই ধারণা। সেই জন্য সেই সময়টাকে কিন্তু টাইম অফ কোয়ার্টজাইটও বলা হয়। ঠিক তেমনিভাবে এই সময় এখানে ব্রোঞ্জ এজ বলার কারণ কিছুটা তাই। তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো বইতে 2500 থেকে 1750 পাও, সেটাও কিন্তু খুব একটা ভুল নয়। এগুলো মতান্তরে বিভিন্ন মত মানুষের মধ্যে চলে আসছে এবং বহু দিন ধরেই চলে আসছে। তো এরপর আমি হরপ্পা সভ্যতা শুরু করব। ভালো করে ভিডিওটা দেখবে, যত দিন না রিভিশন হচ্ছে ফাইনালি খুব ভালো করে ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখার পর এই বিশ্ব সংসারে আর এই বইটা নিয়ে কোনো ভিডিও দেখার দরকার পড়বে না বলেই আমার ধারণা। তো দেখো, প্রথমে যেটা লেখা আছে, দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ দ্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া। অর্থাৎ সেকালের যে এশিয়া মহাদেশের সাউথ প্রান্তে সেই সময়কার প্রথম শহুরে সভ্যতা, আরবান সিভিলাইজেশন, সেটা ছিল মধ্যে হরপ্পা ছিল প্রথম। অর্থাৎ যখন কোনো সভ্যতা গড়ে ওঠে আমরা সেটাকে সাধারণত রুরাল বা প্যাস্টোরাল লাইফ যাদের থাকে, কিংবা আমরা আরবান বলি। রুরালের মধ্যে বেদিক পরে আমরা জানি, অর্থাৎ বৈদিক সভ্যতা। তো আরবানের মধ্যে বা মেইন স্ট্রিমের মধ্যে হরপ্পা পড়ে যাচ্ছে। ওকে, মেইন স্ট্রিমের মধ্যে হরপ্পা সিভিলাইজেশন পড়ছে। এবার কেন পড়ছে সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো এরপরে বলা হচ্ছে যে কন্টেম্পোরারিজ উইথ দ্য সিভিলাইজেশনস অফ মেসোপটেমিয়া অ্যান্ড ইজিপ্ট। অর্থাৎ সেকালে সমসাময়িক সভ্যতার যেগুলো ছিল তার মধ্যে একটা ছিল ইজিপশিয়ান সিভিলাইজেশন, অর্থাৎ ইজিপ্টীয়, আর একটা ছিল মেসোপটেমিয়া। অর্থাৎ ইজিপশিয়ান মেসোপটেমিয়ার থেকেও আমরা হরপ্পার ব্যাপারে জানতে পেরেছি। তবেই আমরা হরপ্পার যে হিস্ট্রিটা আছে ওটাকে আমরা প্রোটো হিস্ট্রিতে রাখতে পারি। প্রি হিস্ট্রি তো ডেফিনেটলি, বাট প্রি আর প্রোটোর মধ্যে রাখতে পারি। কেন রাখতে পারি? কারণ সেই সময়কার যে স্ক্রিপ্ট আছে বা যে লিপিটা আছে, লিপিটাকে পাঠোদ্ধার করা এখনো অবধি সম্ভব হয়নি। তো এরপরে বলা হচ্ছে অফ থ্রি aforementioned civilization, the Harappan civilization occupied most area. অর্থাৎ উপরে যে আমরা তিনটে সিভিলাইজেশনের নাম দেখতে পাচ্ছি, মেসোপটেমিয়া, ইজিপ্ট এবং হরপ্পা, তার মধ্যে ধরা যাচ্ছে যে হরপ্পাই সব থেকে বেশি এরিয়া নিয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এতটা স্কোয়ার কিলোমিটার নিয়েছিল হরপ্পা। তো আর্লিয়ার হিস্টোরিয়ানস হ্যাড কল্ড দিস সিভিলাইজেশন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ আমাদের প্রাচীন সময়কার যে সমস্ত ঐতিহাসিকরা আছেন তারা এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলার চেষ্টা করেছে। বাট সিন্স দেন মেজর সেটেলমেন্টস হ্যাভ বিন এক্সকাভেটেড ইন ঘাগর হাকরা বেল্ট দ্যাট স্প্রেড ফার বিয়ন্ড দ্য ইন্দাস। ওকে, তো পরে প্রথমে তো ওটাকে সিন্ধুর বাইরে যখন গেল, অর্থাৎ যখন তারা প্রথমে পেয়েছিলেন সিন্ধুর আশেপাশে পেয়েছিলেন, ইন্দাস ভ্যালির কথার অর্থই হচ্ছে ইন্দাস কথাটাই সিন্ধু নদীর কথা ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে তারপরে যখন সেটেলমেন্টসের অর্থ হচ্ছে যখন আরও অনেক খনন কার্য চলতে আরম্ভ করলো, দেখা গেল যে বিভিন্ন বেল্টে সেগুলো ছড়াতে আরম্ভ করলো, যেটা কিনা সিন্ধু রিজিয়নেরও বাইরে।
তো সেই কারণে হারাপ্পা is the first archaeological site to be discovered, therefore gives its name to the entire civilization. অর্থাৎ যেহেতু প্রথম হরপ্পাতেই বা সিন্ধুর সামনেই যেহেতু প্রথম আমরা নৃতাত্ত্বিকভাবে অনেক নিদর্শন পেয়েছিলাম, সেই কারণেই এই জায়গাটার নামটা প্রথমে দেওয়া হলো হরপ্পা সভ্যতা। ওকে, এবার সিন্ধু সভ্যতা হচ্ছে মেনলি নাম। এবার যেহেতু হরপ্পা ছিল এগুলোর মধ্যে প্রথম আর্কিওলজিক্যাল সাইট, তাই সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হারাপ্পান সিভিলাইজেশন দুটো কথাই এক্ষেত্রে ঠিক। হারাপ্পা ছিল প্রথম সাইট আর পুরো জায়গাটা সিন্ধু দিয়ে স্টার্ট হয়েছিল। ওকে, তো দেয়ারফর এটা তো হয়ে গেল। ইট ফর্মস আ পার্ট অফ দ্য প্রোটো হিস্ট্রি অফ ইন্ডিয়া। আমি যেটা আজকের ক্লাসে শুরুতেই বললাম যে এটাকে প্রোটো হিস্ট্রি বলবো। ইতিহাসের 3টে পার্ট আছে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি। আমি সমস্ত কিছু ডিসকাস করে দিয়েছি চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1টা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি বলেই দিলাম প্রোটো হিস্ট্রি কথার অর্থ হচ্ছে এমন একটা জায়গার ইতিহাস, যে জায়গার ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে তার সমসাময়িক বিষয়গুলো থেকে তাদের ব্যাপারে একটা ধারণা লাভ করতে হয়। অর্থাৎ উদাহরণবশত হরপ্পার ব্যাপারে জানতে গেলে আমাদেরকে মেসোপটেমিয়ার ব্যাপারে জানতে হবে, ইজিপ্টের ব্যাপারে জানতে হবে, কারণ তাদের সাথে হরপ্পার যে ব্যবসায়িক সম্পর্ক ছিল সেই সম্পর্কে দরুন আমরা কিছু তথ্য হরপ্পার ব্যাপারে পেতে পারি। সেই জন্য এটাকে আমরা প্রোটো হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে ফেলতে পারি এবং এটাকে ধরা হয় বিলংস টু দ্য ব্রোঞ্জ এজ। কারণ তখনকার দিনে এখন যেমন তোমাদের কাছে সোনা, গোল্ড, ডায়মন্ড এগুলোর এখন যেমন বিশাল একটা ভ্যালু মানুষ করছে, তো জেনে রাখো এই পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে কিন্তু কোনো না কোনো মেটালকে মানুষ ভ্যালু করেছে। ওকে, তো সেই যুগে সোনার অতটা ভ্যালু ছিল না, সেই যুগে ভ্যালু ছিল ব্রোঞ্জের। ওকে, তো where it is classified as a civilization that is older than Chalcolithic civilization, in many ways it was far more developed than settlements in the Chalcolithic age. অর্থাৎ অনেক ক্ষেত্রে এটাকে ধরা হয় যে চ্যালকোলিথিক এজটা আসার আগে, অর্থাৎ কপার ব্রোঞ্জ। এটা একটু ক্লিয়ার করে নেবে, চ্যালকোলিথিকের অর্থ হচ্ছে কপার প্লাস ব্রোঞ্জ। তো চ্যালকোলিথিকের আগের সিভিলাইজেশন হলেও যখন সিভিলাইজেশনটা গ্রো করেছে অনেকটা সময় ধরে গেছে, সেই গ্রো আপ যে ফেজটা আছে সেই ফেজটার সময়তে কিন্তু অনেক চ্যালকোলিথিক ডেভেলপমেন্ট বা সেটেলমেন্টস আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখবো যে হরপ্পা সিভিলাইজেশনকে আমরা বেসিক্যালি 3টে ফেজে ভাগ করতে পারি। ওকে, প্রথমটা হচ্ছে আর্লি বা প্রি হরপ্পান ফেজ, অর্থাৎ এই সময়টাতে মানুষজন আর কি সবে বসতি স্থাপনের প্ল্যানিংটা করছে। তারপরে ম্যাচিওর হরপ্পান ফেজ, হরপ্পা একদম তার পিকে রয়েছে, এবং তারপর লেট হরপ্পা বা হরপ্পার ডিক্লাইন। ওকে, এই 3টে পার্ট মাথায় রাখবে। পরীক্ষার ডেসক্রিপটিভে হোক কিংবা অবজেক্টিভে হোক, প্রশ্নপত্রের মান কিন্তু যত সময় যাচ্ছে উন্নত হচ্ছে, এবং যেহেতু উন্নত হচ্ছে তাই এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তোমাদের স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু এগুলোকে খুব ভালো করে ফোকাসের সাথে পড়াশোনা করতে হবে। এবার দেখবো জেনারেল টাইম রেঞ্জ ইজ স্পেসিফাইড অ্যাজ দেয়ার ইজ আ গ্রেট ডিল অফ ভেরিয়েশন ইন দ্য ডেটস ফর ডিফারেন্ট প্লেসেস। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে বিভিন্ন যে টাইমের যে রেঞ্জগুলো দেওয়া হয়েছে আমরাও জানি যে এগুলো তো কোনো বইতে লেখা নেই, এগুলো বিভিন্নভাবে রিসার্চ করা হয়েছে এবং সেই রিসার্চের দ্বারা যেগুলো উঠে এসেছে আমাদের সামনে রয়েছে। তো সেটাই বলা হচ্ছে যে এখানে বিভিন্ন টাইপের ভেরিয়েশন পাওয়া গেছে, তো সেই জন্যই টাইম রেঞ্জটাকে আমরা ধরে চলি। তো দেয়ার এক্সিস্টস অ্যান্ড undeniable cultural continuity among the phases of the Harappan civilization. অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি যে আমরা সেটাকে ডিনাই করতে পারবো না, এমন একটা কন্টিনিউয়েশন প্রসেস চলছে প্রত্যেকটা ফেজের হারাপ্পার মধ্যে। yet they differ slightly from each other, অর্থাৎ একটা কমন ব্যাপারও আছে, প্লাস এরা একে অপরের থেকে ডিফারেন্ট। দ্য আর্লি হারাপ্পান ফেজ নোন অ্যাজ দ্য রিজিনালাইজেশন এরা, আমি একটু আগেই বললাম এই রিজিনালাইজেশন ইরা কথার অর্থ হচ্ছে তারা সেই সময়টাতে সবে ঠিক করছে যে কিভাবে তারা থাকবে এবং কোথায় থাকবে, রিজন ডিসাইড করছে। সেই জন্য আর্লি হারাপ্পা ফেজটাকে আমরা রিজিনালাইজেশন ইরা বলি। ওয়াজ দ্য ফর্মেটিভ প্রোটো আরবান ফেজ অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন। প্রোটো আরবান ফেজ কথার অর্থ হচ্ছে তখনও তারা পুরোপুরি শহুরে হয়ে ওঠেনি। একটু যদি তোমাদেরকে বোঝাতে চাই যে প্রোটো আরবান ফেজটা কি, তাহলে আমাকে পুরোনো কলকাতায় চলতে হবে। দেখো সুতানুটি, গোবিন্দপুর আর ক্যালকাটা, এই 3টে জায়গার নাম আমরা সকলেই শুনেছি। তো তোমরা কি জানো যে কলকাতা কিন্তু বহুকাল আগে শহরের মর্যাদা পায়। কলকাতা এরকম গ্রাম ছিল, সুতানুটি, গোবিন্দপুর, ক্যালকাটা এই যে নামগুলো। তো সেই যে কলকাতা যখন শহর হয়ে উঠতে আরম্ভ করলো একটা সময়ের পরে, তো দ্যাট ওয়াজ অলসো আ প্রোটো আরবান ফেজ অফ ক্যালকাটা অ্যান্ড টুডেস কলকাতা। তো প্রত্যেকটা শহরই কখনো না কখনো গ্রাম ছিল এবং সেটা ছিল। তারপর যখন সেটা বাণিজ্যিক কেন্দ্রে আর কি পরিণত হয় তখন কিন্তু সেটা একটা ভালো জায়গায় পৌঁছে যায়। তো ঠিক সেরকমই হরপ্পাকে যদি আজকে তুমি একটা
শহুরে সভ্যতা হিসাবে ধরো। তো আমার মনে হয় এটা বেস্ট পার্ট হবে বোঝার জন্য যে প্রোটো আরবান মানে তখন যখন হরপ্পা সবে শুরু হচ্ছে। এরপরে দেখবো ইট ইজ রিলেটেড টু দ্য হাকরা ফেজ অফ সেটেলমেন্টস, বিভিন্ন নদীর সেটেলমেন্টসগুলো। দ্য সেটেলমেন্টস ইন দিস পিরিয়ড আর মার্কড বাই দেয়ার ফর্টিফিকেশন, অর্থাৎ তখন তারা দুর্গ তৈরি করছে। আ ফেয়ারলি হাই লেভেল অফ এক্সপার্টিজ ইন স্পেশালাইজড ক্রাফটস, তারা বিভিন্ন ক্রাফট শিখছে, অর্থাৎ স্টোন ওয়ার্কিং শিখছে, পাথরের কাজ, বিড মেকিং শিখছে মানে পুঁতির কাজ, মেটাল ক্রাফটিং শিখছে মানে ধাতুকে দিয়ে যেভাবে ক্রাফট করা যায় সেগুলো শিখছে। দ্য ইউজ অফ হুইল ট্রান্সপোর্ট, আমরা জানি যে ট্রান্সপোর্ট তখন সবে চাকার আবিষ্কার তো অনেক আগেই হয়ে গেছে, তো সেই হুইল দিয়ে কি করে যাতায়াত করা যায় সেগুলো শিখছে। দ্য এক্সিস্টেন্স অফ ট্রেড নেটওয়ার্ক, যে কিভাবে ব্যবসা করা যায়। হারাপ্পাতে কিন্তু ক্লোজড ইকোনমি ছিল না, আমি একটু এটা বলে দিতে চাই। ওখানে ওপেন ইকোনমি ছিল। ক্লোজড ইকোনমি মানে এখনকার দিন ইকোনমিক্সের ভাষায় হচ্ছে জিডিপি, জিএনপি এগুলো সবই সমান হয়, সেই সমস্ত বিষয় নয়। ক্লোজড ইকোনমি ছিল না, এখানে ব্যবসা হতো। মোস্ট র মেটেরিয়ালস এক্সেপ্ট জেড, জেড একটা র মেটেরিয়াল which has not been found in early Harappan settlements are similar to the ones used in mature Harappa phase। অর্থাৎ একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম এই বইটার পরিপ্রেক্ষিতে, যে প্রথম যখন হরপ্পার ব্যাপারে আমরা জানছি আমরা প্রচুর কমন পাবো প্লাস প্রচুর ডিফারেন্স পাবো, এইটাই হচ্ছে হরপ্পার বিউটি। তো আমরা জেড পাইনি প্রথম দিকটাতে, অর্থাৎ যখন আমরা ফার্স্ট ফেজ অফ হরপ্পা পড়ছি আমরা জেড পাইনি, কিন্তু আমরা যখন ম্যাচিওর ফেজে গেছি তখন আমরা জেড পেয়েছি, এখানে সেটাই বলা হচ্ছে। However, it did not have the large cities that defined the mature Harappa phase, অর্থাৎ আর্লি হারাপ্পা ফেজে কোনো বড় বড় শহর পাওয়া যায়নি লাইক মহেঞ্জোদারোর মতো। তো neither did it have much expertise in craft specialization, অর্থাৎ শুরু সবকিছুই হয়েছে কিন্তু সেই লেভেলে এক্সপার্টিজ বা সেই লেভেলের অত্যাধুনিকরণ আমরা দেখতে পাচ্ছি না যেটা আমরা ভবিষ্যতে দেখতে পেয়েছি। Some of the early Harappa archaeological sites are, অর্থাৎ আর্লি হারাপ্পান যে সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো গুজরাটের পাডরি, রাজস্থানের কালিবঙ্গান, কাছের ধোলাভিরা, হারপ্পা ইন ওয়েস্ট পাঞ্জাব, বালাকোট, আমরি, ভিরানা ইন হরিয়ানা, কোটদিজি অ্যান্ড গামলা, অনেকে গুমলাও বলে থাকে। ইট ইজ নোটওয়ার্দি টু অ্যাড দ্যাট দেয়ার আর নো আর্লি হারপ্পান সাইটস ইন অ্যাক্টিভ ইন্দাস প্লেন, অর্থাৎ সিন্ধু সভ্যতার একদম ইন্দাসের যে প্লেন্স পার্টটা আছে ওটার আশেপাশে কিন্তু কোথাও আর্লি হরপ্পার পার্ট পাওয়া যায়নি, হয়তো ম্যাচিওর পাওয়া গেছে, সেটা আমরা দেখবো। এরপর আমরা ম্যাচিওর হরপ্পার ফেজে আসবো। দেখো দ্য ম্যাচিওর হরপ্পান ফেজ অর দ্য ইন্টিগ্রেশন ইরা, অর্থাৎ প্রথমে তারা রিজনালাইজেশন হলো, আগে ঠিক করলো যে কিভাবে থাকবে কি করবে, এরপর আস্তে আস্তে তারা আরো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, ইন্টারমিডিয়েট ফেজ এটা। The integration এরাটাকে বলবো was the urban phase of Harappa civilization which shows the characteristics of a full-fledged civilization, অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে তারা তাদের পুরো ম্যাচিওর পার্টে চলে গিয়েছিল, তো এটা হচ্ছে ম্যাচিওর হরপ্পার ফেজ। তো এবার আমরা দেখবো যে হরপ্পার ব্যাপারে তোমরা যে মিডিয়ামেই পড়াশোনা করে থাকো না কেন, তোমরা যেখানেই পড়াশোনা করো না কেন, আমরা কিন্তু সাধারণত হরপ্পার ম্যাচিওর ফেজটা আর ডিক্লাইনটাই পড়ে থাকি, এটা মাথায় রেখো। তো এখন আমরা আমাদের সেই চীনা গল্পগুলোকে একটু ডিটেলে দেখব। তো ইট ইজ পার্টিনেন্ট টু নোট দ্যাট আনকোয়ালিফাইড টার্ম হরপ্পান কালচার অর হরপ্পান সিভিলাইজেশন প্রাইমারিলি রেফার্স টু দিস ম্যাচিওর হরপ্পান ফেজ। তো আমি একটু আগে যেটা বললাম জাস্ট একটা লাইন আগে, যে হরপ্পার সিভিলাইজেশনের ব্যাপারে আমরা যেটা পড়ি আসলে আমরা এই ফেজটার ব্যাপারেই পড়ি। It is equally important is to understand the fact that the use of the term Harappan culture or Harappan civilization for all the excavated sites does not mean that all the other sites are identical to Harappa, অর্থাৎ এটাও আমাদেরকে বুঝতে হবে যে হরপ্পা সভ্যতার আশেপাশে যা যা জায়গা তৈরি হয়েছে বা যা যা যে সমস্ত স্থানের আমরা নিদর্শন পেয়েছি সব স্থানের সাথেই হরপ্পা নামক জায়গাটার প্রচুর মিল থাকবে। তো এটা এক্সপেক্ট করাটা তো ভুল, এটা বুঝতেই পারছি। It only pertains to the fact that the other sites have the same basic set of Harappan material traits such as typical red and black pottery, terracotta, standardized brick size and so on, অর্থাৎ কিছু মিল তো থাকবে, যেমন ধরো আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতার মধ্যে মিল খুঁজতে যাই আজ থেকে 100 বছর পর, আমরা কিছু মিল তো পাবো, তাই না? কিন্তু সব দিকে তো মিল পাবো না, লাইফস্টাইলে অনেক আলাদা ব্যাপার হতে পারে, সেখানকার কালচার কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে, এখানে তাই বলা হচ্ছে। তো পুরো হরপ্পা জুড়ে যে মিলগুলো ছিল সেটা আমরা রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার আমরা পেয়েছি, টেরাকোটা তো পেয়েছি, ব্রিক সাইজটা সমান ছিল 1:2:4, এগুলো আমরা পেয়েছি, কমন ছিল। এবার আমরা লাস্ট ফেজের ব্যাপারে পড়বো হরপ্পার। দ্য লাস্ট ফেজ অফ হরপ্পান সিভিলাইজেশন
দ্যাট ইজ টু সে দ্য লেট হারাপ্পান ফেজ অফ দ্য লোকালাইজেশন এরা। তো এই সময়টাতে মানুষ আরও লোকালাইজ হচ্ছে, মানুষের মধ্যে সমস্যা বাড়ছে এবং মানুষ ডিক্লাইনের দিকে যাচ্ছে। যারা হরপ্পা পড়ছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একবার এই পৃথিবীর এই বিশ্বের ইতিহাস জানার একবার হলেও চেষ্টা করো। বিশ্বের ইতিহাস খুবই ইম্পর্ট্যান্ট একটা ইতিহাসের মধ্যে পড়ে। আমি বলবো এই কারণেই যে যারা জানো না তারা এই ক্ষেত্রে পম্পেই নামটা সার্চ করে দেখো। পম্পাই ইজ আ ভেরি গ্রেটার পার্ট। ওকে, পম্পেই খুব গ্রেটার একটা পার্টের মধ্যে পড়ে। পম্পেই যে ঘটনাটা ঘটেছিল সেটাতেও বুঝতে পারবে যে রোম কতটা উন্নত একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে। আমি পম্পেই নামটাকে এখানে লিখে দিচ্ছি, POMPE, অনেকে ডাবল আই লেখে, অনেকে একটাই লেখে। তো পম্পেই নামটা তোমরা দেখতে পারো সার্চ করে। এটাও একটা সভ্যতা ছিল প্রাচীনকালে, যে সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল একটা অগ্নুৎপাতের কারণে। ওকে, যেহেতু আমাদের WBCS বা স্টেট সিভিল সার্ভিসে ওয়ার্ল্ড হিস্ট্রিটা নেই, তাই আমি হয়তো এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো না। তো লাস্ট ফেজ ছিল লোকালাইজেশন ইরা, ওয়াজ দ্য পোস্ট আরবান ফেজ ডিফাইন্ড বাই দ্য ডিক্লাইন ইন দ্য সিটিজ। অর্থাৎ যখন আমাদের কালের চক্রে, কালের নিয়মে যখন এবার ধ্বংসের পথে এগোতে হবে। আসলে পৃথিবীতে যখনই কোনো কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংস কিন্তু অনিবার্য। মানে আমাদের এই পৃথিবীতে যে কোনো সিভিলাইজেশনকেই তুমি দেখতে পাচ্ছ, উই আর ভেরি ফাস্ট, উই আর ফাস্টার, উই আর দ্য ফাস্টেস্ট। বা ধ্বংস কিন্তু অনিবার্য প্রত্যেকটা জিনিসের, কারণ কোনো কিছু ধ্বংস না হলে নতুন কিছুর শুরুয়াত হয় না। তো দিস ইজ দ্য ফাইনাল পিরিয়ড ইন দ্য হারাপ্পান সিভিলাইজেশন, রেফার্স টু দ্য ফ্র্যাগমেন্টেশন অফ দ্য কালচার অফ দ্য ইন্টিগ্রেশন ইরা। তো ইন্টিগ্রেশন ইরার যে কালচারটা আছে এই জায়গাটা ফ্র্যাগমেন্ট করে যাচ্ছে। যারা ফ্র্যাগমেন্ট শব্দটার মানে জানো না, আমি বলে দিই যে আগে তোমাকে বুঝতে হবে এই ইন্টিগ্রেশন ইরাটা কেন বলা হলো। ওকে, ইন্টিগ্রেশন ইরাটার অর্থটা কি? ইন্টিগ্রেশন ইরাটা হচ্ছে আমাদের ঠিক আগের যখন আমরা চ্যাপ্টারটা পড়ছিলাম বা আগের যখন পার্টটা পড়ছিলাম সেখানে আমরা জানতে পারছিলাম না মানুষ একে অপরের সঙ্গে থেকে বিল্ড করছে, হঠাৎ করে দেখো সবটা ফ্র্যাগমেন্টেড হয়ে পড়ছে। ফ্র্যাগমেন্টেশনের অর্থ হচ্ছে বিভাজন। তো ইন্টিগ্রেশনের একদম অপোজিট ফ্র্যাগমেন্টেশন। তাহলে যারা এত বছর ধরে ইন্টিগ্রেট করলো নিজেদেরকে তারাই ফ্র্যাগমেন্টেড হচ্ছে। তাহলে কি বুঝতে পারছি? চোখের সামনে ইমাজিন করো জিনিসটা ভেঙে যাচ্ছে টুকরো টুকরো। The late Harappan phase comprises 5 geographical zones, each having distinct phases. অর্থাৎ যখন আমরা পরবর্তী হরপ্পার ব্যাপারে পড়ি তো তখন যেটা হয় আমরা 5টা ভৌগোলিক বিভাগ পাই, যেখানে বিভিন্ন রকমভাবে হরপ্পার ডিক্লাইন আমরা দেখতে পেয়েছি। প্রথমটা ওয়েস্ট পাঞ্জাব ফেজ, ইস্ট পাঞ্জাব ফেজ, ঝকার ফেজ, রংপুর ফেজ, গঙ্গা যমুনা দোয়াব ফেজ। তোমরা এগুলোকে লিখে লিখে মুখস্থ করতে পারো। তো লেট হারাপ্পান সেটেলমেন্টস ওয়ার স্মল কম্পেয়ার টু ম্যাচিওর হারাপ্পান ওয়ান্স। এটা কেন? কারণ ম্যাচিওর হরপ্পাতে হরপ্পা একদম পিকে ছিল। তো লেট মানে সেটা ডিক্লাইন ফেজের কথা আমরা পড়ছি। তো অনেক কিছু ন্যাচারালি আমরা পাবো না। তো দ্য ট্রানজিশন ফ্রম দ্য ম্যাচিওর ফেজ ডাজ নট শো এনি সাডেন ডিসকন্টিনিউটি অ্যাজ সাচ। অর্থাৎ ম্যাচিওর ফেজে কোনো আর কি ডিসকন্টিনিউটি নেই, কারণ আমরা বুঝতেই পারছি ওটা ম্যাচিওর ফেজ। বাট দেয়ার ইজ আ গ্র্যাজুয়াল চেঞ্জ ইন সিলস, পটারি, কনফাইন্ড রাইটিং, ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ কিউবিক্যাল ওয়েটস অ্যান্ড সো অন। অর্থাৎ যত আমরা ওপরের দিকে আসতে চলেছি, যত আমরা আমাদের দিকে যত ঘড়ির কাঁটাটা বা আমাদের দিকে যত ক্যালেন্ডার এগোতে শুরু করেছিল, আমরা দেখলাম এগুলো সব কিছুতেই আমরা ডিসকন্টিনিউটি পাচ্ছি। দ্য লেট হারাপ্পান সেটেলমেন্টস ওয়ার অলসো মোর ইন নাম্বার, বাট দে ওয়ার স্মলার অ্যান্ড মোর রুরাল। অর্থাৎ হারাপ্পা যত এন্ডের দিকে এগিয়েছে তত গ্রামীণ হতে শুরু করেছে। হয়তো এটাই কালের নিয়ম। তারপরে আমরা ভেদিক রিলিজিয়ান দেখতে পেয়েছি। দো মার্কড বাই আ ডাইভার্স এগ্রিকালচারাল বেস, অর্থাৎ এক এক রকম জায়গায় এক এক রকম এগ্রিকালচারাল বেস ছিল। ইম্পর্টেন্ট জোকার সাইটস আর জোকার, চানুদার ও আমরি। রংপুর ফেস সাইটস আর কাচ, সৌরাষ্ট্র আর মেনল্যান্ড গুজরাট। এইগুলোকে যদি ডেসক্রিপটিভ পার্ট থেকে প্রশ্ন আসে লাগবে, ইভেন অবজেক্টিভও যদি মেন্স রিলেটেড প্রশ্ন আসে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এবারে কিছু জেনারেল ফিচার্স দেখবো যে ম্যাচিওর হরপ্পার কী কী ফিচার ছিল। দেখো, আর্কিওলজিক্যাল এভিডেন্স রিভিলস দ্য গ্রেট ডিল অ্যাবাউট দ্য হারাপ্পান ফেজ। ওকে, তো দেখা যাক কী কী গ্রেট ডিল আমরা পেয়েছি নৃতাত্ত্বিকদের কাছ থেকে, উইচ ইজ মার্কড বাই বোথ কালচারাল হোমোজেনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভার্সিটি। অর্থাৎ মিলও পেয়েছি এবং অমিলও পেয়েছি, বৈচিত্র্য পেয়েছি। There is still no totally accepted theory on the origin of Harappa culture, but generally it is believed to have either emerged from P-Harappa or indigenous village culture, which may be one or more reasonable view. অর্থাৎ এটা ধরা হচ্ছে যে হরপ্পার অরিজিনটা নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু মানুষের মধ্যে লড়াই আছে যে কিভাবে হরপ্পা এসেছে, বাট এটা ধরা হয় একটা গ্রামীণ কালচার থেকে হরপ্পা ডেভেলপ করেছে। এটা খুব কমন একটা বিষয়। তো অ্যাজ আর্গিউড বাই ডিফিউশনিস্ট থিওরিস্ট, বিভিন্ন থিওরিস্ট হয় তাদের মধ্যে, owes its origin to the Mesopotamian civilization. অনেকে বলা হয় যে
মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে এটা ওর অরিজিনটা পেয়েছে, এটা অনেকে ধরে থাকে। দ্য এরিয়া অকুপাইড বাই দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, অর্থাৎ এটা ত্রিকোণাকৃতি ছিল, অ্যান্ড ওয়াজ লার্জেস্ট অ্যামং দ্য থ্রি এনশিয়েন্ট আরবান সিভিলাইজেশন, অর্থাৎ আমরা শুরুতে যে দুটো পড়লাম মেসোপটেমিয়া অ্যান্ড ইজিপ্ট, তার মধ্যে সব থেকে বড় ছিল। দ্য আদার টু বিং এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড মেসোপটেমিয়া, যেটা প্রেজেন্ট ডে ইরাক, ইট রাফলি কভার্স মডার্ন ডে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ বুঝতে পারছো আমাদের দেশের আগে পিছিয়ে তৈরি হওয়া সিভিলাইজেশন হরপ্পা কতটা বড় ছিল। এখানে একটা প্রশ্ন এসে থাকে বহুবার WBCS কিংবা পরীক্ষা এসেছে যে হরপ্পার কোন এক্সট্রিমটা কি নাম। নর্থে জম্মুর মান্ডা আছে, ইস্টে আলমগীরপুর আছে, এদিকে সুৎকাচেন্ডার আছে বালুচিস্তানে, আর এইদিকে মালওয়ান আছে সাউথ গুজরাটে, এবং এগুলো সবটা ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এরপর আমরা হরপ্পার টাউন প্ল্যানিং সম্পর্কে জানবো, যেটা নিয়ে বিগেস্ট কোয়েশ্চেনও তৈরি হয় এবং স্মল কোয়েশ্চেন থেকেও অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দেওয়া হয়। তো লেটস মুভ ফরওয়ার্ড টু হরপ্পাস টাউন প্ল্যানিং। তো দেখো আমরা টাউন প্ল্যানিং এর ব্যাপারে এবার একটু এগোবো। হরপ্পা civilization is known for its urban outlook and sophisticated sense of civic planning and organization। অর্থাৎ আমরা সকলেই জানি যারাই ইতিহাস পড়েছি কিছুটা হলেও, যে হরপ্পা সেকালের নগর পরিকল্পনা কিংবা টাউন প্ল্যানিংটা এতটাই সুষম এবং সুনির্দিষ্ট ছিল, এতটা ওয়েল প্ল্যান ছিল যে আজকের পৃথিবীরও বহু শহরে সেরকম টাউন প্ল্যানিং হয়তো দেখা যায় না। তো এটা সত্যিই মানুষকে খুব অবাক করে। In most cases Harappan city was divided into two parts, একটা সিটাডেল, একটা লোয়ার পার্ট। ওকে, সিটাডেল পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। ওকে, একটা রেইজড পার্ট অর্থাৎ দুর্গ আছে যে পার্টগুলোতে। ওকে, তো সিটাডেল পার্টটা একটু দেখবো। দিস পার্ট অকুপাইড আ স্মল এরিয়া অ্যান্ড ওয়াজ ফ্রিকুয়েন্টলি সিচুয়েটেড টু দ্য ওয়েস্ট অফ দ্য সিটি। অর্থাৎ যে কোনো শহরের পশ্চিম প্রান্তে থাকতো এবং একটা ছোট্ট এরিয়া নিয়ে থাকতো, এবং যেটা সব থেকে ল্যাভিশ হতো বেসিক্যালি। রুলার্স অফ দ্য সিটি লিভড হিয়ার, বুঝতেই পারছো রুলার্সরা থাকছে, তখনকার দিনের বলিউড ছিল এটা। ইট অলসো কন্টেইনড পাবলিক বিল্ডিংস, গ্র্যানারিজ অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্কশপস। তো এইখানে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল ছিল। অর্থাৎ প্রপার হরপ্পা কি লেভেল অবধি পৌঁছেছিল সেটা কাউকে যদি জানতে হয় টাইম মেশিনে চড়ে সিটাডেল অবধি যেতে হবে, যে সেইখানটার লাইফস্টাইল আসলে কি ছিল, তাই না? তো লোয়ার পার্ট হচ্ছে রিয়েলিটি, ওয়েলকাম টু দ্য রিয়েলিটি, অর্থাৎ আমরা রিয়েলিটি চেক করব। দ্য কমন সিটিজেনরি লিভড অ্যান্ড ক্যারিড অন দেয়ার প্রফেশনাল লাইভস ইন দিস পার্ট অফ দ্য সিটি। অর্থাৎ কমন মানুষ, আমার তোমার মতো মানুষেরা সেকালে ঠিক যেভাবে আমরা এখন বসবাস করি সেভাবে লোয়ার পার্ট অফ দ্য সিটিতে বসবাস করত। এরপর সিটি প্ল্যানিং রাফলি ফলোড আ গ্রিড প্যাটার্ন অ্যান্ড স্ট্রিটস র্যান ফ্রম নর্থ অ্যান্ড কাট অ্যাট রাইট অ্যাঙ্গেলস। এটা বলা হচ্ছে যে তখনকার দিনে গ্রিড প্যাটার্নে করা হতো, অর্থাৎ এইরকম প্যাটার্নে করা হতো। ওকে, আর স্ট্রিটস র্যান ফ্রম নর্থ, অর্থাৎ স্ট্রিটগুলো সব সুন্দর করে নর্দার্ন সাইড থেকে যেত, আর রাইট অ্যাঙ্গেল এরকম কাট করা থাকতো। যদি কাটগুলো দেখা হয় এরকম রাইট অ্যাঙ্গেলে থাকতো। মানে এখনকার যদি সল্ট লেক টাইপের সিটিগুলো যদি তোমরা এরকম ডিজাইনস দেখো, কাইন্ড অফ এই রাইট অ্যাঙ্গেলওয়ালা সিনসগুলো আছে। তো ডিস্টিংগুইশিং অ্যাসপেক্টস অফ হরপ্পা টাউন কি কি আছে যেগুলো অন্যদের থেকে সেকালের সমসাময়িক সভ্যতাগুলোর থেকে হরপ্পাকে আলাদা করে? দ্য স্ট্রিটস ওয়্যার ওয়াইড, রাস্তাগুলো চওড়া ছিল। দ্য মেইন স্ট্রিটস বিং 10 মিটার্স ওয়াইড, 10 মিটার ওয়াইড ছিল, অ্যান্ড ডিভাইডিং দ্য টাউন ইন্টু রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার ব্লকস। দুদিকে ভাগ করতো, স্কোয়ার ব্লকে করতো আর রেক্ট্যাঙ্গুলার ব্লকে ভাগ করতো। দেয়ার ওয়্যার ল্যাম্প পোস্টস অ্যাট ইন্টারভালস, অর্থাৎ প্রত্যেকটা ছোটো ছোটো জায়গার পর একটা করে ল্যাম্প পোস্ট ছিল। ভাবা যাচ্ছে আজকের বহু রিস্ট্রিক্টে নেই সেটা। দে ইউজড বার্ন্ট ব্রিক্স অফ গুড কোয়ালিটি অ্যান্ড ইউনিক ফিচার অফ দিস ব্রিক ওয়াজ ইট ওয়াজ আইডেন্টিক্যাল রেশিও। মানে মজার ব্যাপারটা হচ্ছে পুরো হরপ্পা অত বড় একটা জায়গা নেই তৈরি যেখানে কিনা ইটের রেশিওটা সমান in terms of thickness, width and length. Across all the Harappan structure, equally striking was the uniformity in the average size of the bricks. অর্থাৎ যত কিছুই পাওয়া গেছে হরপ্পা, সব থেকে বেশি অবাক আমাদের আজকের সভ্যতাকে তারা করে যে প্রত্যেকটা জায়গায় ইটের সমান সাইজ হয় কি করে অত বছর আগে, অত হাজার বছর আগে। 7 into 14 into 28 সেন্টিমিটার কিউব ফর হাউসেস এবং সিটি ওয়ালসের জন্য আবার আলাদা। ভাবতে পারছো, বাড়ি এবং দেওয়াল দুটোর জন্য আলাদা। তাদের এছাড়াও এক্সিলেন্ট ড্রেনেজ সিস্টেম ছিল। ড্রেনস ওয়্যার মেড অফ মর্টার, বিভিন্ন মর্টার দিয়ে তৈরি করা হতো। লাইম আর জিপসাম সেখানে ব্যবহার করা হতো। কভার করা থাকতো ড্রেনগুলো ব্রিক স্ল্যাব দিয়ে, এবং ইজি ক্লিনিং যাতে করা যায়। ব্রিক স্ল্যাবের অর্থ হচ্ছে এখন অনেক ড্রেনের ওপর যে স্ল্যাবগুলো আমরা দিই সেকালেও ওরকম ইটের স্ল্যাব থাকতো যেটাকে সরিয়ে ওটাকে পরিষ্কার করা যায়। অর্থাৎ
ক্লিনলিনেসের প্রতি এরা প্রচণ্ড ধ্যান দিত। এরপরে হাউসেস ওয়ার অফেন অফ 2 or more স্টোরিজ, অর্থাৎ দোতলা কিংবা দোতলার থেকে একটু উঁচু দেখা গিয়েছে, দো ভেরিড ইন সাইজ বাট কোয়াইট মোনোটোনাস। তো বাড়িগুলো মোনোটোনাস টাইপের, অর্থাৎ হচ্ছে পরপর পরপর একই রকম দেখতে বাড়ি। নো উইন্ডো ফেসড স্ট্রিটস, অর্থাৎ স্ট্রিটের দিকে কোনো উইন্ডো থাকতো না। অ্যান্ড দ্য হাউসেস হ্যাড টাইলড বাথরুমস, হাউসের যে তখনকার দিনে যে বাথরুমগুলো ছিল টাইলস বসানো ছিল। সাম হাউসেস হ্যাড দেয়ার ওন ওয়েলস, কিছু কিছু বাড়ির নিজেদের কুঁয়ো ছিল। তো লিটারালি আমাদের শুনে মনে হচ্ছে যে আমাদের কি সভ্যতা পিছিয়ে গেছে, লাইক এতটা ওয়েল অর্গানাইজড একটা সিভিলাইজেশন নাকি আজ থেকে লিটারালি 5000 বছর আগে এক্সিস্ট করতো। ক্যান ইউ ইম্যাজিন গাইস? এরপরে আমরা এগোবো সোসাইটিতে। দ্য হরপ্পা সোসাইটি ওয়াজ অ্যান আরবান সোসাইটি, সেটা আরবান সিভিলাইজেশনের মধ্যে পড়ে, আমরা এতক্ষণে বুঝেই গেছি। কম্প্রাইজিং মোস্টলি অফ দ্য মিডল ক্লাসেস, মিডল ক্লাসদেরকে নিয়ে সোসাইটিটা তৈরি হয়েছিল বলে এখনো অবধি ধারণা। দ্য হাউসেস এক্সক্যাভেটেড সাজেস্ট দ্যাট অ্যাটলিস্ট 3 ডিস্টিংক্ট সোশ্যাল গ্রুপস, অর্থাৎ যত বাড়িঘর পাওয়া গেছে বা যতটা এখনো অবধি রিসার্চ হয়েছে তার ভিত্তিতে জানা যাচ্ছে যে 3 ধরনের আর কি এরকম ক্লাসেস সেকালে ছিল। রুলিং ক্লাস, একটা রিচ ব্যবসায়ীদের ক্লাস, আর পুয়ার লেবারার্স, অর্থাৎ বিশ্ব চেঞ্জই হয়নি, একই জায়গাতেই রয়ে গেছি আমরা কোথাও কি। তো হু লিভড ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য সিটি, মানে একদিকে যারা রুল করতো বড় বড় যারা ব্যবসায়ী ছিল, প্রিস্ট ক্লাস ছিল, এবং তারপরে ছিল যারা লেবার শ্রেণীটা ছিল। However, there is still no clear idea among the historians about the nature of inheritance of Harappa society. অর্থাৎ এখনো অবধি ঐতিহাসিকরা ঠিক করে জানেন না যে সেকালের হরপ্পাকে রুল কোনো রাজা করতো, নাকি কোনো পুরোহিত ধর্মের ভিত্তিতে রুল হতো, নাকি কোনো বড় ব্যবসায়ী করতো কেউ না কেউ। তো আদার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ হরপ্পান সোসাইটি, এছাড়া আমরা আরও কিছু হরপ্পার কিছু ক্যারেক্টার আমরা দেখবো। এখানে তোমরা একটা হরপ্পার একটা এরকম তখনকার দিনে একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে জিনিসটা হরপ্পার সময়কার। এরপরে দেখো, দ্য হরপ্পানস ওয়ার গ্রেট এক্সপার্টস ইন দ্য ইউজ অফ পটার্স হুইল বাট ওয়ার পুয়ার ইন আর্টিস্টিক ওয়ার্কস অফ স্টোন, অর্থাৎ এরা কুমোরের চাকা খুব ভালো ব্যবহার করতে জানতো, বাট পাথরের কাজে অতটাও ভালো ছিল না। প্রাইমারিলি রেড উইক পটারি, আমরা একটু আগেই জেনেছি রেড ব্ল্যাক। তো রেড ওয়ার পটারি, যেটাকে ব্ল্যাক ডিজাইন থাকতো, যেটা উপরেই দেখতে পাচ্ছি ট্রিজ আঁকা থাকতো, সার্কেল আঁকা থাকতো, ওয়াজ পপুলার, সেকালে এগুলো বিশাল চলতো। সাম অফ দ্য স্পটস ওয়ার ইউজ ফর স্টোরিং গ্রেইন অ্যান্ড ওয়াটার, বুঝতেই পারছো এরকম একটা ভেসেলস কেন নেবে বা পটস কেন নেবে, জল রাখবে কিংবা শস্য রাখবে। While some perforated pots were probably used for brewing fermented alcoholic beverages, অর্থাৎ আমরা সেকালেও যে অ্যালকোহল খাওয়া হতো তার প্রমাণ আমরা পাচ্ছি, অর্থাৎ বৈদিক যুগের সোমরসের আগেও যে মদ্যপানের কনসেপ্ট ছিল সেটা হরপ্পার সময় থেকেই চলে আসছে। মানে মাতালরা কিন্তু আজকের যুগে নেই, মাতালরা 5000 বছর আগে থেকেই এক্সিস্ট করছে, এবং তারাও কিন্তু খুব সুন্দর করে পটে রাখতো আর সুন্দর করে ফার্মেন্টেড অবস্থায় রাখতো। ওকে, এরপরে আ লট অফ টেরাকোটা। ওকে, আ লট অফ টেরাকোটা হ্যাজ বিন ফাউন্ড অ্যাট মেনি সাইটস, রাদার প্রচুর হরপ্পার জায়গাতেই পাওয়া গেছে, ইনক্লুডিং ফিগারাইন্স অফ অ্যানিমালস, অর্থাৎ পশুদের টেরাকোটা পাওয়া গেছে, যেমন বুলস, বাফেলোস, ডগস, মাঙ্কি, স্টরকার্টস অ্যান্ড হিউম্যানস। বুঝতেই পারছো যে এইগুলোর যখন টেরাকোটা পাওয়া যাচ্ছে মানে এগুলোকে তারা চিনতো সেখানে। তো টেরাকোটা ব্যাঙ্গলস হ্যাভ অলসো বিন ফাউন্ড, অর্থাৎ ব্যাঙ্গলসের অর্থ মহিলারা হাতে যেটা পরে সেটা টেরাকোটার পাওয়া গেছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট মোর ফিমেল ফিগারাইন্স হ্যাভ বিন আনকভার্ড ইন কম্পারিজন টু মেল ফিগারিন্স, অর্থাৎ মহিলাদের মূর্তি বা মহিলাদের বিষয় বেশি পাওয়া গেছে রাদার ছেলেদের। ওকে, দ্য হরপ্পানস রিফাইন্ড আর্ট অফ বিড মেকিং, সেকালে তারা খুব প্রো ছিল বিড মেকিংয়ে, বিড মেকিং ও দ্য বিডস জুয়েলারি অ্যান্ড অল, যেগুলো তোমরা আজকে দীঘা পুরীর সাইডে গেলে পাও না সেই রকম জিনিসপত্র। জুয়েলারি এক্সক্যাভেটেড ইনক্লুডস গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলারি, সেই সময়টাতে কিছু কিছু গোল্ডও পাওয়া গেছে, বাট সেরকম ভেবো না যে বিশাল কিছু গোল্ড, একদম গোল্ডের এরা ওটা ছিল সেরকম না, বাট পাওয়া গেছে। ইনক্লুডিং নেকলেস পাওয়া গেছে, ব্রেসলেট পাওয়া গেছে, পেন্ডেন্টস পাওয়া গেছে, ইয়াররিংস পাওয়া গেছে, এই সমস্ত কিছু পাওয়া গেছে। বুঝতেই পারছো, তো আমরা যদি আজকে বলি এগুলো আমরা তৈরি করেছি, তো এটা বোধহয় ভুল হবে বলাটা। তো করাচির কাছে আলাদিনো নামে একটা জায়গা আছে যেখানে অনেকগুলো নেকলেস পাওয়া গেছে, যেটা সোনা, সিলভার, কার্নেলিয়ান, প্রচুর প্রচুর প্রেশাস স্টোনের তৈরি। ওকে, এবার এটা লেট হরপ্পার ফেজেই পাওয়া গেছে বলে আমার ধারণা। এরপরে কপার, ব্রোঞ্জ, সিলভার অ্যান্ড গোল্ড ওয়ার মেটালস নোন অ্যান্ড ইউজড বাই হরপ্পান, বাট আয়রন ওয়াজ নট। এরা কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এই চারটে জেনে গিয়েছিল, বাট আয়রনের সম্পর্কে এদের কোনো ধারণা ছিল না। দে ওয়ার অলসো গুড অ্যাট মেটালার্জি অ্যান্ড প্রডিউসিং অ্যালয়েস, মানে এরা ধাতু কল্পে বা ধাতু শিল্পে প্রচুর বিশ্বাসী ছিল, ওটা পারতো খুব ভালো মতো। দ্য ক্রাফটসম্যান ইউজ টু
both make artifacts out of pure copper as well as bronze, such as spears, knives, short swords, mirrors, ভাবো মিরর্স, এটা ভালো করে দেখো, এক্সেস, নিডলস, রিংস অ্যান্ড ব্যাঙ্গেলস, এটা ভীষণ একটা বড় ব্যাপার। তো সেই সময়টাতে তারা সব কিছুই বানাতে পারতো মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি। It is rather interesting that the number of pure copper artifacts was far greater than alloy bronze ones, অর্থাৎ কপারের তৈরি জিনিসগুলো ব্রোঞ্জের থেকেও সুন্দর ছিল। But it does not mean technological backwardness, rather points towards cultural preferences or non likelihood, অর্থাৎ এটা থেকে বুঝতে পারছি তারা টেকনোলজিক্যালি অনেকটা উন্নত ছিল। এর পরের পার্টটা দেখবো, হারাপ্পা পিপল জেনারেলি ওর গার্মেন্টস অফ কটন অ্যান্ড উল, তারা উল বা কটনের গার্মেন্ট পরতো বলে ধারণা করা যাচ্ছে, অর্থাৎ তুলো। ওকে, দ্য হরপ্পাস রিলিজড নন ভেজিটেরিয়ান ফুড, অর্থাৎ একটা কথা যেটা খুব কমনলি প্রচলিত, যেটা নিয়ে প্রচুর লড়াই আছে, বিভিন্ন ধার্মিক লোকেদের মধ্যে লড়াই আছে যে ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান। তো তোমাদেরকে বলে রাখি, আজ থেকে 5000 বছর আগের লোকেরা কিন্তু ননভেজ ছিল। চোখের সামনে দেখো, আসলে ভেজ ও ননভেজ যা মানুষ খেতে শিখেছে, মানুষ তাই খেয়েছে। ফিশ ইটিং, অর্থাৎ মাছ খাওয়া ছিল সেকালকার মেন, এবং দই দুধ এবং এগুলো খাওয়া হতো। তো নন ভেজিটেরিয়ান জেনারেশনই কিন্তু সেকালে ছিল। বাট এটার মানে এটা নয় যে আমি ননভেজকে প্রমোট করছি, একদমই নয়, আমি শুধু তোমাদের সঙ্গে ফ্যাক্ট শেয়ার করছি। ওকে, দ্য হারাপ্পা সোসাইটিজ অফ সিন্ধ অ্যান্ড পাঞ্জাব লার্জলি কনজিউমড হুইট অ্যান্ড বার্লি, ওয়াইল দোজ রংপুর অ্যান্ড সুরকটোডা কনজিউমড রাইস অ্যান্ড মিলেটস। একটু আগেই আমরা বলেছি যে কিছু জায়গাতে প্রচুর মিল পাবো আর কিছু জায়গায় অমিল পাবো। তো তোমরা দেখো সবাই খাচ্ছে, কিন্তু পাঞ্জাবের দিকটার মানুষজন বার্লি আর হুইট খাচ্ছে, আর রংপুর সুরকটোডার লোকেরা খাচ্ছে ভাতের দিকটা, রাইস আর মিলেটস। এরপরে দ্য হারাপ্পার স্ক্রিপ্ট ওয়াজ পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিকের অর্থ হচ্ছে একটা পাখি আঁকা আছে, ধরো পাশে একটা এরকম সূর্য আঁকা আছে, মানে ছবি ছবি দিয়ে বোঝাচ্ছে। ওকে, এবং লোগো সিলেবিক, অর্থাৎ আমি তো ডেফিনেটলি আমরা কেউই হরপ্পার স্ক্রিপ্ট পড়তে পারি না, বাট আই ফিল ধরো এরকম 3টে আছে এবং এরপরে ধরো একটা পাখির ছবি আছে, তা আমাদের কাছে ধরতে হবে 3টে পাখি এরকম টাইপের। তো লোগো সিলেবিক মানে প্রত্যেকটা ওয়ার্ড সিম্বল কোনো না কোনো ওয়ার্ড বা সিলেবেলকে ডিনোট করছে, দ্যাটস ওয়াই ইট ইজ পিক্টোগ্রাফিক। হারাপ্পান রাইটিং ওয়াজ ব্রুথোস্ফ্রেডান, আমরা এটাকে বোস্ট্রোফ্রেডানও বলি। বোস্ট্রোফ্রেডানের অর্থ হচ্ছে রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট অল্টারনেট লাইনস। ওকে, মানে প্রথম লাইনটা যদি রাইট টু লেফটে পড়ো, পরের লাইনটাকে লেফট টু রাইটে পড়তে হবে, অদ্ভুতভাবে লেখা হয়েছিল। দ্য হারাপ্পান স্ক্রিপ্ট হ্যাজ নট বিন ডেসিফার্ড সো ফার, তবে লেটেস্ট নিউজে নাকি অনেকে বলছে হারাপ্পান স্ক্রিপ্টের উপর কাজ চলছে। So the evidence of a common script, however, points to great cultural integration. Its virtual appearance by 1700 BCE hints lack of sufficient downwards percolation of writing. অর্থাৎ ধরা যাচ্ছে যে সেকালের রাইটিং আবিষ্কার না হলেও আমরা কখনো জানতে পারবো। তো এটা কোনো একটা কমন স্ক্রিপ্টের মধ্যে পড়ে, যেটা যদি আমরা সত্যি জানতে পারি তাহলে কিন্তু আমরা হরপ্পার ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবো, সত্যি কথা বলতে। তো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যেভাবে আর কি পরীক্ষার ক্ষমতা বেড়েছে, পরীক্ষার মানোন্নয়ন হয়েছে প্রশ্নপত্রে, তোমাদেরকে খুব মানে দৃঢ়তার সাথে কিন্তু পড়াশোনাটা করতে হবে, কোনো কিছুই ছাড়া যাবে না। ওকে, তো এইটুকু ধরা হচ্ছে যে রাইটিংটারও কিন্তু খুব ভালোভাবে পার্কিউলেট করেছে। পার্কিউলেটের অর্থ হচ্ছে ক্ষরণ। ওকে, এরপর আমরা হরপ্পা সময়কার ইকোনমি দেখব। দেখো, ইকোনমিতে আসার আগে আমি একটা কথা বলবো, যে কোনো সভ্যতা তারা এতটা একটা উচ্চতায় পৌঁছেছে, তার কিন্তু প্রধান একটা কারিগরি হবে হচ্ছে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো ইকোনমিটা নিশ্চয়ই ভালো হবে, তার ব্যবসায়িক দিক খুব ভালো হবে, মানুষজন খুব ভালো করে ব্যবসা করবে। এবার দেখা যাক, দেখো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ইন্টারফারেন্স অ্যাবাউট হারাপ্পান ইকোনমি হ্যাভ বিন ডিরাইভড ফ্রম ইটস ফ্লারিশ ট্রেড রিলেশন উইথ কন্টেম্পোরারি মেসোপটেমিয়া অ্যান্ড পার্সিয়ান সিভিলাইজেশন। অর্থাৎ আমরা একটা উন্নততর ব্যবসায়িক সম্পর্ক দেখেছি সেকালের মেসোপটেমিয়ার সাথে এবং পারস্যের সাথে। দ্য মেসোপটেমিয়ানস কল্ড দ্য ইন্দাস রিলিজিয়ন মেলুহা, অর্থাৎ আমরা ওরা সেকালের ভারতবর্ষের কথাই ধরলেও ভুল হবে না, তারা আমাদের এদিকের পার্টটাকে মেলুহা বলতো। তোমরা বোধহয় আমিষ ত্রিপাঠী স্যারের লেখা একটা বই আছে, যারা বই পড়ো, বই পড়া খুব ভালো অভ্যাস করতে হয়। যদি আমার লেখা একটু গন্ডগোল হয়, হতে পারে, ক্ষমা করে দিও। সেক্ষেত্রে দ্য ইমর্টালস অফ মেলুহা নামে একটা বই আছে, তো সেই মেলুহার অর্থটা প্রাচীনকালের সিন্ধু সভ্যতার কথা বলা হচ্ছে। The Mesopotamian texts speak of 3 intermediate trading stations called Dilmun, অর্থাৎ যেটা বাহরাইনে আছে, মাকরান আর মেলুহা, মানে 3টে পার্টি ট্রেড হতো। Seals hold a special significance in Harappan concept, অর্থাৎ সেখানে সিলগুলো খুব বেশি রকম আর কি তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ছিল।
এভরি মার্চেন্ট প্রবাবলি হ্যাড আ সিল বিয়ারিং অ্যান এমব্লেম, অর্থাৎ প্রত্যেক ব্যবসায়ীর কাছেই কিন্তু একটা করে সিল থাকতো, যেটার নিজের একটা এমব্লেম থাকতো। অফটেন রিলিজিয়াস ক্যারেক্টার, অর্থাৎ কখনো কখনো তাদের সেকালের তারা যাকে মানতো তার ছবি কিংবা নাম বা কোনো ডিসক্রিপশন থাকতো কোনো একটা দিকে লেখা। দ্য স্ট্যান্ডার্ড হারাপ্পা সিল ওয়াজ আ স্কোয়ার, একটা স্কোয়ারের ছিল যেটা স্ট্রিটাইট দিয়ে বানানো হতো। দো ইটস প্রাইমারি পারপাস ইজ ইনফার্ড টু মার্ক দ্য ওনারশিপ অফ দ্য প্রপার্টি, অর্থাৎ মেন পারপাস ছিল সিলটা কাদের, ওই লোগোওয়ালা টাইপের কনসেপ্ট। ধর কোনো একটা কোম্পানি থেকে ওদের মাল ছাড়ছে, তো সেই কোম্পানিটার নামই সিল তৈরি হয়ে গেছে এরকম। দে মে অলসো হ্যাভ সার্ভড অ্যাজ অ্যামুলেটস হিসেবেও করা হতো। দ্য কি অ্যাসপেক্ট অফ হারাপ্পান ট্রেড নেটওয়ার্কস কি ছিল, মেন নেটওয়ার্কটার ব্যাপারে এবার আমরা জানবো। এখানে তোমরা সিলগুলো দেখতে পাচ্ছ, এইখানে আমরা একটা সিল দেখতে পাচ্ছি। তো দেখো, দে ক্যারিড আউট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড, অর্থাৎ ভেতরেও বাণিজ্য হতো এবং বাইরেও বাণিজ্যিক সম্পর্ক ছিল। দেয়ার ওয়াজ নো মেটালিক মানি ইন সার্কুলেশন, কোনো কয়েন সিস্টেম ছিল না, এটাই বোধহয় বোঝাচ্ছে। ট্রেড ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য মিনস অফ বার্টার সিস্টেমে হতো। ইনল্যান্ড ট্রান্সপোর্ট প্রাইমারিলি এমপ্লয়েড বুলক কার্টস, অর্থাৎ বুলেট আনা যে গাড়িগুলো ছিল সেই দিয়েই ট্রান্সপোর্ট করা হতো। ওকে, এই জিনিসটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর বার্টার সিস্টেম সম্পর্কে যারা একটু প্রশ্ন করতে চাও, আমি একটু আগেই বলে রাখি, বার্টার সিস্টেম মানে হচ্ছে এখন যদি তুমি বাজারে একটা আলু কিনতে যাও, তুমি সেই আলুটার জায়গায় 20 টাকা 25 টাকা দিচ্ছ এবং পয়সার বদলে তুমি আলুটা পাচ্ছ, তাই তো? কিন্তু সেকালে কিন্তু সেটা ছিল না, তখন উইদাউট মানি একটা এক্সচেঞ্জ প্রথা ছিল। ওকে, অন্য মনিটারি মিডিয়ামটা আর যাই হোক, সেটা মেটালিক মানি নয়, এটা হচ্ছে কথা। The Harappan seals have been found in Mesopotamian sites like Shusha and Ur. এই দুটো নাম আমরা বেসিক বুকগুলোতে পাবো। তো মেসোপটেমিয়ান বিভিন্ন সাইট, যেটার মধ্যে সুসা আর উর ছিল, এই দুটোই মেসোপটেমিয়ার মধ্যে পড়ে, সেখানে হরপ্পা সিল পাওয়া গেছে। নিপ্পুরে সিল হ্যাজ বিন ফাউন্ড বিয়ারিং হারপ্পান স্ক্রিপ্ট অ্যান্ড ইউনিকর্ন, একটা ইউনিকর্নের ছবি পাওয়া গেছে। রিসেন্টলি সাম এনশিয়েন্ট সিটিজ ইন দ্য পার্সিয়ান গালফ লাইক ফাইলাকা অ্যান্ড বাহরাইন হ্যাভ অলসো ইল্ডেড হরপ্পান সিলস। তো বুঝতেই পারছো, প্রোটো হিস্ট্রি আমরা বলছি, পারস্য হরপ্পা সিল পাওয়া গেছে। In Mohenjo-daro 3 cylinder seals of the Mesopotamian type have been found, অর্থাৎ মহেঞ্জোদারোতেও মেসোপটেমিয়ার সিলস পাওয়া গেছে, অর্থাৎ সেকালে মহেঞ্জোদারোতে নিশ্চয়ই কেউ না কেউ এসেছিল যিনি মেসোপটেমিয়ার ছিলেন। which underlines their trading relations. In Lothal a button seal have been found, লোথালেও এরকম পাওয়া গেছে। there were bead making factories at চানুধর and লোথাল, তো বিড মেকিং পুঁতি তৈরির কারখানা ছিল চানুধর আর লোথালে। তো লোথাল তো পোর্ট আমরা জানি, ওখানে থাকতেই হবে। The product of this factories were items of export, অর্থাৎ ওরা এগুলো তৈরি করতো যাতে ওরা বাইরে এগুলোকে দিতে পারে। ওকে, আর ডকইয়ার্ড হ্যাজ বিন এক্সক্যাভেটেড ইন লোথালে ডক ছিল। সিপোর্ট 2 জায়গায় 3 জায়গায় পাওয়া গেছে, রংপুর, সোমনাথ, বালাকোট। ওকে, এর পরের পার্টটা দেখবো। A remarkable aspect of Harappan culture was its standardization and accuracy in the context of weights and measures. আমরা একটু আগেই বলছিলাম, প্রথমত ইটের ব্যাপারটা আমাদেরকে অবাক করেছে, দ্বিতীয়ত এরা যে ওয়েট সিস্টেমটা ব্যবহার করতো কেনা বেচাতে, যে সেইটাও খুব সুন্দর। এটা না ডিনোমিনেশনে খুব সুন্দর হয়েছিল, 1, 2, 8, 16, 32, 64, and then decimal multiplers like 160, 320, 640, 1600, 3200 and so on, কত সুন্দর করে ভাগ করা এটা দেখো। Weights were made of chert, limestone, steatite and were generally cubical in shape, অর্থাৎ এরকম কিউবওয়ালা ছিল শেপগুলো। ওকে, প্রত্যেকে আমরা এটা বুঝতে পারছি। তো সত্যিই খুব বেশি রকমভাবেই অবাক করে দেওয়ার মতো একটা সিভিলাইজেশন। যেমন কিউব বলতে মানে আজকের শেপগুলো এরকম হয় না, মানে অন্তত আমরা যেগুলো দেখি আর কি, যেটা বাটখারা বলি। তো মেজার্স অফ লেংথ ওয়ার বেসড অন দ্য ফুট, মেজার করা হতো এইভাবে। আর শেল স্কেল হ্যাভ বিন ফাউন্ড মহেঞ্জোদারোতে, একটা শেল স্কেল পাওয়া গেছে, শেল অবজেক্ট পাওয়া গেছে, যেটা অ্যাঙ্গেল মেজার করার জন্য করা যেত সৌরাষ্ট্রতে। আইভরি স্কেল হ্যাজ বিন ডিসকভার্ড অ্যাট লোথাল, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলে দিচ্ছি। এবার ইম্পোর্ট কী কী করা হতো, হারাপ্পার লোকেরা ইম্পোর্ট কী কী করতো নিজেদের কাছে। তো গোল্ড ইম্পোর্ট করতো আফগানিস্তান থেকে, এদিকে কোলার থেকে, যেটা কিনা কেজিএফ সিনেমাটা তোমরা দেখেছো, ওটা কোলার গোল্ড ফিল্ড ইজ দ্য রাইট আনসার। তো কোলার থেকে আসতো ভারতবর্ষের, বাইরে থেকে আসতো আফগানিস্তানের, ইরান থেকে। কপার আসতো রাজস্থানের খেত্রি থেকে, টিন আসতো আফগানিস্তান, ইরান থেকে, জেড আসতো পামির থেকে। ওকে, লাপিস লাজুলি ইজ আ ভেরি নাইস কোয়েশ্চেন, যেটা আফগানিস্তান থেকে আসতো। অনেকে নীলকান্ত মণি বা ব্লু স্টোনও বলে থাকে।
বিটুমিন আসতো বালুচিস্তান থেকে, লিড আসতো সাউথ ইন্ডিয়া থেকে। এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। এখানে হরপ্পার একটা ট্রেড রুটস তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিও। রিলিজনের ব্যাপারে এবার আমরা আসবো। মন্দির রিলিজনের পার্টটা পড়বে, এটা কিন্তু ডিসক্রিপটিভ। তোমরা ইউপিএসসি দাও, ডাব্লিউবিসিএস দাও, কিংবা তোমরা যে কোনো এক্সামই দাও, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিভিল সার্ভিস। তো বুঝতেই পারছি ইম্পর্টেন্ট ফর এভরি এক্সাম যেখানে জিএস আছে। তো Harappan civilization is considered as a secular society. Not a single structure qualifying as a temple has been found. অর্থাৎ এটাকে একটা সেকুলার ধরা হতো, ধর্মনিরপেক্ষ, কারণ কোনো মন্দির পাওয়া যায়নি, বা মন্দিরের মতো মন্দির, মসজিদ, গির্জা কোনো স্ট্রাকচারই পাওয়া যায়নি। Sacred ritual spots included Great Bath at Mohenjo-daro, where the elite in all likelihood undertook ritual activity that included ceremonial bathing. অর্থাৎ একটা স্নানাগার পাওয়া গেছে যেখান থেকে ধরা যাচ্ছে সেখানটা একটু ধর্মীয় কোনো একটা স্নান হতো। হ্যাঁ, আইডলট্রারি ওয়াজ প্র্যাকটিস। আইডলট্রারি মানে কি এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে। যারা ইংরেজিতে কাঁচা তাদের এতদিন একটা খুব ভয় ছিল যে এই সমস্ত কঠিন বইগুলো কীভাবে পড়বো। তো সুমিত স্যার যতক্ষণ আছে, বাংলায় এই বিগেস্ট চেঞ্জটা আমি প্রথম এনেছি। আমার আগে বাংলাতে কোথাও তুমি এটা পাবে না এতটা ডিটেলে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো ভয় নেই, জিনিসটা বুঝতে পারলেই লিখতে পারবে। এটা মানে হচ্ছে মূর্তি পুজো। তো সেখানে ধরা হচ্ছে কিছু কিছু মূর্তিকে পুজোকে প্র্যাকটিস করা হতো। তো হারাপ্পান পিপল জেনারেলি ওয়ারশিপড মাদার গডেস, মাতৃদেবীকে করতো। পশুপতি মহাদেবা বা প্রোটোশিবা, অর্থাৎ শিবের ফার্স্ট পার্টটা মোস্টলি অ্যান আপার ক্লাস প্রেফারেন্স, অর্থাৎ একটু আপার ক্লাসের লোকেরা হয়তো করতো। সিলস ডেপিক্টিভ ইজ এ ইয়োগিক পোস্টার। আমরা এখানে মোস্ট প্রবলি পশুপতি মহাদেবের ছবিটা দেখতে পাচ্ছি। এটা ধরা হচ্ছে মহাদেব। দেখো একটা গন্ডার দেখতে পাচ্ছি, একটা বাঘ দেখতে পাচ্ছি, একটা এটা বোধহয় হরিণ দেখতে পাচ্ছি। তো এখানে এনাকে ধরা হয় যে মহাদেবের সব থেকে প্রথম ভার্সন। এবং অদ্ভুত ব্যাপার, মজাটা হচ্ছে এটাকে আমরা ক্লিয়ারলি পশুপতি মহাদেব বলছি, এবং বৈদিক যুগের কিন্তু লেটার বৈদিক যুগে কিন্তু রুদ্র অবতারের আমরা নাম জানতে পারছি, মানে রুদ্র কিন্তু প্রমিনেন্ট হয়েছে। তাহলে কি সত্যি মাঝে কিছু ঘটেছিল যেখানে এইটাকে আমরা এটাকে কোনোভাবে ঐতিহাসিকরা খুঁজে পাচ্ছে না, কারণ রুদ্র তার পরে আবার ব্যাক করলো, বাট এদিকেও কিন্তু রুদ্র রয়েছে। মহাদেবেরই তো নাম রুদ্র অবতার, তাই না? এরপর আমরা লিঙ্গম এবং ইয়োনি, আমরা কাল্ট অফ ফার্টিলিটি ইয়োনি ওয়ার্শিপ আর ফ্যালাস ওয়ার্শিপ ইস লিঙ্গম, এই দুটো ছিল তখনকার দিনেও। এখানে কিছু মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। ফার্টিলিটি গডেস, এটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেকালের হয়তো ফার্টিলিটির জন্য এই দেবীকে পুজো করা হতো। খুব সাবধানে এগুলো রাখা হয়েছে। এখানে পিপল ট্রিকে পুজো করা হতো, হাম্পড বুলকে পুজো করা হতো, বার্ডসদের মধ্যে স্পেশালি পায়রাকে পুজো করা হতো, হাঁসকে পুজো করা হতো, মানে এদেরকে মানা হতো, ডভ অ্যান্ড পিজিয়ন। তো বুঝতেই পারছো পিজিয়ন অর্থাৎ পায়রা, এদের কিন্তু কনসেপ্ট 5000 বছরের পুরনো। ওয়ান হর্ন ইউনিকর্ন, অনেকে বলছে এটা ইউনিকর্ন, বা আবার অনেকে ভাবছে যে ইউনিকর্ন তো বেসিক্যালি একটা মিথিক্যাল ক্রিচার। তো হতে পারে এটা কোনো রাইনোসরাস, বাট আমি যদি আমাকে মেন্টর হিসেবে জিজ্ঞেস করো, আমি ক্লিয়ারলি বলতে পারি ইউনিকর্ন এক্সিস্টেড, আর এটা আমার বিশ্বাস। ওকে, তো ওয়ান কি ইন্টারফিয়ারেন্স অ্যাবাউট দ্য হারাপ্পান রিলিজিয়াস প্র্যাকটিসেস, আরও কিছু কিছু আছে। ফায়ার অল্টার পাওয়া গেছে কালীগঙ্গার নোথালে, এমসিকিউ, খুব ভালো এমসিকিউ হতে পারে। দ্য সিল অফ পশুপতি মহাদেব ইজ সারাউন্ডেড বাই এন এলিফ্যান্ট, টাইগার, রাইনো, বাফলো, ডিয়ার, অ্যান্ড ইট ইজ লাইকলি দ্যাট দিস অ্যানিমালস ওয়্যার অলসো ওয়ারশিপড। অর্থাৎ ধরো আজকে মহাদেবের গলায় আমরা সাপকে দেখতে পাই, আমরা পুজো করি। আমরা মহাদেবের পাশে নন্দীকে দেখতে পাই, আমরা পুজো করি। যারা হিন্দু তারা জানবে। তো সেক্ষেত্রে এই জন্তুগুলোকে যখন দেখা গেছে, তো ধরা হচ্ছে যদি মহাদেবের পাশে এদেরকে দেখা গিয়ে থাকে, তো তাহলে হয়তো এদেরকেও পুজো করা হতো। এবং এই শিবের নাম হচ্ছে পশুপতি শিব। এরপরে ডেড বডিজ ওয়ার প্র্যাকটিস ইন আ নর্থ সাউথ ডিরেকশন। তো তখনকার ডেড বডিকে নর্থ সাউথ ডিরেকশনে রাখা হতো, অর্থাৎ মাথাটা নর্থে ছিল, পাটা সাউথে ছিল। অ্যান্ড ওয়ার জেনারেলি অ্যাকম্পানিড বাই অবজেক্টস ইনক্লুডিং ফুড, পটারি, অর্নামেন্টস অ্যান্ড টুলস। মানে একটা অদ্ভুত মিক্স কালচার। দেখো আজকের সাথে যদি দেখি, আজকে যদি আমরা কাউকে দাহ করি, বা কাউকে যদি আমরা আর কি ওই কফিনের মধ্যে বন্দি করে দিই, বা আমরা যদি বিউরিয়ালও প্র্যাকটিস করি, সেখানে কি আমরা সবসময় তাদের প্রিয় খাবার এসব দিই? কিন্তু তখন দেওয়া হতো, যেটা এখনকার ইজিপশিয়ান কালচার। ওকে, বা যদিও অনেক ধর্মেই সেরকম কালচার এখনো আছে। আমি রিসেন্টলি দেখছিলাম এক জায়গাতে, সেটা বলবো কখনো। These items were not as expensive in comparison to those in contemporary Mesopotamian Egyptian cultures. অর্থাৎ আমি একটু আগেই বললাম যে ইজিপশিয়ান মেসোপটেমিয়ার লোকের এরকম করতো, আমরা মমিজদের কনসেপ্টে দেখেছি, কিন্তু অতটা দামি দামি কিছু দেওয়া হতো না, বাট দেওয়া হতো। ইউজ 3 মেথডস অফ বিউরিয়াল, 3 ভাবে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হতো। একটা হচ্ছে কমপ্লিট বিউরিয়াল, একটা ফ্র্যাকশনাল ওয়্যার বোনস ওয়্যার গ্যাদার্ড অ্যান্ড বিউরিড আফটার দ্য এক্সপোজার অফ দ্য বডি অফ বার্ডস অ্যান্ড বিস্টস,
অর্থাৎ যেটা আমরা ইরানিয়ান কনসেপ্টে জানতাম, লোকে যখন মারা যেত তাদেরকে একটা উঁচু জায়গায় রেখে দেওয়া হতো যাতে তখনকার শকুনরা এসে তাদেরকে খেয়ে নিতে পারে। বাট এখানে দেখো একটা মিক্স কালচার আমরা বুঝতে পারছি, হয়তো এটা থেকেই হয়তো কালচারগুলো ফ্লারিশ করেছে। সেটা হচ্ছে যে একটা মানুষের বডিকে জন্তু এবং পাখি দিয়ে প্রথমে খাইয়ে দেওয়া হতো, তারা ভক্ষণের পর তার যে হাড়গুলো থাকতো হাড়গুলোকে গ্যাদার করে পুঁতে দেওয়া হতো, এটাকে বলা হতো ফ্র্যাকশনাল বিউরিয়াল, এবং ক্রিমেশন ফলোড বাই বিউরিয়ালস অফ দ্য অ্যাশেস। ক্রিমেশনও তখনকার দিনে হতো, যেটাকে আমরা বলি দাহ। অর্থাৎ সব ধরনের, এখনকার সব ধর্মেরই সব রকম প্রথা আমরা দেখতে পাচ্ছি হরপ্পাতে। তো ইন হরপ্পা কফিনস কন্টেইনিং বডিজ হ্যাভ বিন ফাউন্ড, তো কফিনও আমরা দেখতে পাচ্ছি। ইন কালিবঙ্গান স্মল সার্কুলার পিটস কন্টেইনিং লার্জ আর্নস অ্যান্ড পটারি হ্যাভ বিন ফাউন্ড, আমরা পটারি কালিবঙ্গনে পাচ্ছি। ফার্দারমোর আ ট্রায়াঙ্গুলার টেরাকোটা কেক হ্যাজ বিন ডিসকভার্ড, অর্থাৎ একটা কেক পাওয়া গেছে, এটা টেরাকোটার তৈরি একটা কেকের স্ট্রাকচার, which has horn deity on one side and animal being dragged by human at the end of the rope. ওকে, অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে হয়তো অ্যানিমাল স্যাক্রিফাইসও সেখানে হতো। At Lothal a pair of male and female skeletons have been discovered together. লোথালে একটা ছেলে এবং একটা মেয়ের স্কেলিটন একসাথে পাওয়া গেছে, মানে তাদের ডেথটা সেখানে হয়তো একসাথে হয়েছিল। এবার এগ্রিকালচারে আসবো। The Harappan civilization was the earliest known civilization to produce cotton, অর্থাৎ বিশ্বের মধ্যে প্রথম তুলো তৈরি করেছিল হরপ্পার লোকেরা বলে ধরা হয়। নোন অ্যাজ সিন্দন, গ্রিসের লোকেরা এটাকে সিন্দন বলতো, অর্থাৎ সিন্ধ থেকে এসেছে, তো সিন্ধ থেকে এসেছিল বলে সিন্দন বলতো। ইন দ্য ইন্দাস প্লেন পিপল sowed seeds in the flood plains in November when the flood water receded and reaped their harvest wheat and barley in April, অর্থাৎ তাদের এটা তখনকার দিনে যে চাষবাসের প্রক্রিয়া সেটা বলা হচ্ছে। তো আমরা এখানে দেখবো যে কি কি করতো। হারাপ্পানস গ্রিউ হুইট, যেটা মেহেরগড়ে দেখতে পাচ্ছি আমরা, বার্লি, হর্সগ্রাম, পিস, মেলন, ওয়াটারমেলন, সেসমি, ডেটস, মিলেটস, এই সমস্ত করতো। লোথালে রাইস ছিল স্পেশালি। দে অলসো এক্সপ্লয়েটেড রিভারাইন অ্যান্ড মেরিন রিসোর্সেস, অর্থাৎ সমুদ্র এবং নদী থেকেও রিসোর্সেস নিত। ওকে, প্রোটিন রিচ ফুড নিত। মোলাস্কস মানে হচ্ছে মোলাস্কা, শামুকের কথা এখানে বলা হচ্ছে। ওকে, মানে তোমরা যদি সায়েন্স পড়ো এখানে কিছু আমরা উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতের ব্যাপারে জানতে পারি না, লাইক আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সায়েন্সও হয়ে যাবে। প্রোটোজোয়ার ব্যাপারে পড়ি, পরিফেরার ব্যাপারে পড়ি, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি হেলমিনথিস, অ্যাস্ক হেলমিনথিস, অ্যানিলিডা, আর্থোপ্রোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, আমরা এরকম কিছু পুরো ওয়ার্ল্ডে এরকম কিছু অ্যানিমেলসের ব্যাপারে পড়ি। এইগুলোর মধ্যে প্রত্যেকটা অ্যানিমেলস আর কি রয়েছে, এছাড়া ম্যামেলস তো আছে। তো মোলাস্কার মধ্যে যতদূর আমি জানি শামুকের মতো জন্তুগুলো পড়ে, এবং বা শামুক টাইপের কিছু পড়ে যেগুলো সামুদ্রিক টাইপের হতে পারে, যেগুলোকে তারা হয়তো খেত। ওকে, এরপরে দ্য হারাপ্পানস ডোমেস্টিকেটেড অ্যানিমালস অন আ লার্জ স্কেল, হরপ্পারা যথেষ্ট রকমভাবে মানুষ বা পশুদেরকে গৃহপালিতকরণ করতো। বিসাইডস ক্যাটল, অর্থাৎ অক্সেন, বাফেলোস, গোটস, এদিকে ভেড়া ছিল, শুয়োর ছিল, গাধা ছিল, উট ছিল, এদেরকে তারা বাড়িতে রাখতো। ক্যাটস, ডগকেও ডোমেস্টিকেট করা হতো। হর্স ওয়াজন্ট রেগুলার ইউজড বাট হারাপ্পানস ওয়্যার ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য এলিফ্যান্ট অ্যান্ড রাইনোসরাস। ওকে, তো সেই সময়টাতে বারবার বলছি তারা ঘোড়ার ব্যবহার জানতো না, কারণ ঘোড়ার ব্যাপারে জানতো না, এটা ভাবো। কারণ কিছুদিন আগে মহেঞ্জোদারো নামে একটা সিনেমাতে এরকম ঘোড়া দেখানো হয়েছিল, এবং অনেকেই কিন্তু আশুতোষ গোয়ালিয়ার যিনি ফিল্ম মেকার তাকে কোশ্চেন করেছিলেন যে ঘোড়া ছিল না, কি করে দেখালেন। ব্যাপারটা হচ্ছে ঘোড়া ছিল না এটা জানাই যায় না, ঘোড়া ছিল, ডেফিনেটলি ছিল, তারা ঘোড়ার ব্যবহারটা জানতো না। তোমরা আগে এই প্রিপারেশনটাকে স্ট্রং করো, ঠিক আছে। দেখো আজকে স্ট্যান্ডার্ড বইতে কিন্তু বলাই রয়েছে হর্স ওয়াজ নট রেগুলার, বাট ছিল, বাট ওরা ভালো রকম জানতো হাতি আর গন্ডা। ইট ইজ পার্টিনেন্ট টু নোট দ্যাট হারাপ্পান কালচার ওয়াজ নট হর্স সেন্ট্রার্ড, তো হর্স সেন্ট্রার্ড ছিল না। তো সিনেমাটাতে এরকম দেখানো হয়েছিল, ঋতিক রোশন ঘোড়াকে দেখে বলেছিল ইয়ে কনসা জানোয়ার হ্যাঁ, অর্থাৎ দে আস্কড যে ওটা কি জানোয়ার, তখন বলেছিল ইট ইজ আ ঘোড়া অ্যান্ড ইটস ফ্রম মেসোপটেমিয়া। তোমরা যদি সিনটা দেখো বুঝতে পারবে। তো ইট ওয়াজ ওয়েল রিটেন, এখানে কিছু ভুল নেই। তো টাইগার্স ওয়্যার রিপ্রেজেন্টেড ইন ফিগারাইন্স বাট লেপার্ডস ওয়্যার রেয়ার, তো বাঘ ছিল কিন্তু চিতাবাঘ খুব রেয়ার ছিল। On different pottery paintings can easily find rabbits, peacocks, ducks, pigeons, wildfowl and monkeys, এই সমস্ত জন্তু জানোয়ারের ছবি দেখছো মানে সেকালে তারা জানতো। Plowed fields possibly with the help of wooden plows have been discovered at কালীবঙ্গান, অর্থাৎ বিভিন্ন এরকম লাঙলও পাওয়া গেছে কালীবঙ্গানে। টেরাকোটা মডেলও পাওয়া গেছে প্লাউড, ঠিক আছে, বানওয়ালিতে।
রিমেন্স অফ হর্সেস সুরকোটারাতে ঘোড়া পাওয়া গিয়েছে, ঘোড়ার রিমেন্স। ডগস উইথ মেন, একটা মানুষ সাথে কুকুরের তার মালিকের গ্রেভস পাওয়া গেছে রোপারে। তো এত কিছুর পরে আমরা সেই মিস্টেরিয়াস সিভিলাইজেশনের ডিক্লাইনটা দেখব, যে কী করে এরকম একটা গ্রেটেস্ট অফ দ্য সিভিলাইজেশন আর কি ভেঙে গেল। তো দ্য হরপ্পান decline is roughly dated around 1900 BC, but no archaeological evidence accurately provides. যে কিভাবে এটা ভেঙেছিল সবাই তো ক্লিয়ারলি বলতে পারে না, নাই সময়টা বলতে পারে। দ্য ম্যাচিওর ফেজ ওয়াজ ফলোড বাই দ্য লেট ফেজ, আমরা সবাই জানি এটা, এতক্ষণে পরে বুঝেছি। পসিবল থিওরিজ অফ ডিক্লাইন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন কী কী, পসিবল কী কী থিওরি আছে এবং সেই থিওরিগুলো কারা কারা দিয়েছে। এক, আর্যরা এসেছিল, যেটা হুইলার বলেছে। ইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস হয়েছিল, যেটা ফেয়ারচাইল্ড বলেছে। রিভার্স কোড, নদী তার দিক পরিবর্তন করেছিল, যেটা এত বড় বড় লোকেরা বলেছে। রেইনফল কমে এসেছিল সাডেনলি প্রচুর পরিমাণে গাছ কাটা বা খরার জন্য, সেটা স্টেইন বলেছিল। ফ্লাড, লোথালে দেখবে তোমাদেরকে আরও যখন পড়াবো আমার পেইড ব্যাচে, সেখানে তোমরা জানতে পারবে যে লোথালে প্রচুর এরকম জলকম্পের ধাক্কা বাক্কা এসেছে, তো সেই জন্য ধরা হয় লোথালে একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের জন্য সব নষ্ট হয়ে গেছে, এটা এসআরটাও বলেছিল। নদী শুকিয়ে গেছিল, এছাড়া ভূমিকম্প এসেছিল, ন্যাচারাল ক্যালামিটি এসেছিল। ওকে, এই সমস্ত কারণ ছিল। তো ফেমাস হরপ্পা সাইট, এখান থেকে প্রশ্ন আসে যে কে আবিষ্কার করেছে এবং এটা কোন নদীর তীরে আছে এবং সেখানে কি কি পাওয়া গেছে। তো আমি সেটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরবো, যে কী কী পাওয়া গেছে অ্যান্ড অল তোমাদের সামনে। তো এইটা মুখস্থের বিষয়, এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। হরপ্পাটা এইভাবে পড়বে। হরপ্পা এখন কোথায় আছে? পাকিস্তানের পাঞ্জাবে আছে। রবি নদী তীরে অবস্থিত। যিনি বানিয়েছেন মানে যিনি খুঁজে পেয়েছেন তার নাম দয়ারাম সাহানি। সাল 1921। এখানে তোমরা গ্র্যানারিজ পাচ্ছ, এভিডেন্স কী কী পাচ্ছ এখানে পরপর লেখা আছে। যারা বুঝতে পারবে না সেই পার্টটা স্ক্রিনশট তুলে সুমিত স্যারকে টেক্সট করে দেবে, ইমিডিয়েটলি জানিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। এন্ড টু এন্ড আমি পড়িয়ে দিচ্ছি। ওকে, তো মহেঞ্জোদারোটা দেখো, এটাকে মাউন্ট অফ ডেথ বলা হয়। এটা সিন্ধু নদীর তীরে আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখানে সব কিছু ডিটেলে দেওয়া আছে, কোনটাকে আবিষ্কার করেছে। আগে এবার একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে যে স্যার হরপ্পার মহেঞ্জোদারোটুকু পড়লে কি হবে, বাট আমার উত্তর আজকে দাঁড়িয়ে না, কারণ এবার ওরা যে কোনো জায়গা থেকেই প্রশ্ন করতে পারে আর তোমাদের কাছে পড়ার সময় আছে, তোমরা এটা পড়ে নেবে। খুব ছোট ছোট পয়েন্টগুলো দেওয়া আছে, খুব কঠিন একদমই নয়, খুব সহজ। তো তোমরা এগুলোকে পড়ে নিও, খাতায় লিখে লিখে মুখস্থ যদি করো তাহলে বেটার মনে থাকবে। ওকে, এবার আমরা একটু লেটার হরপ্পান ফেজটা দেখব, বা পোস্ট আরবান, অর্থাৎ যখন শহরে কালচার নষ্ট হতে চলেছে। দেখো, দ্য ম্যাচিওর হরপ্পান ফেজ ওয়াজ ফলোড বাই দ্য লেট হরপ্পান ফেজ, উইচ ওয়াজ মার্কড বাই দ্য ডিক্লাইন অফ আরবান লাইফ, অর্থাৎ শহুরে সভ্যতা যখন নষ্ট হতে চলেছে এবং একটা এগ্রিকালচারাল একটা ডাইভার্সিফিকেশন হচ্ছে, অর্থাৎ আমাদের যে সমস্ত চাষবাস আছে তার অনেকটা রকমভাবে সেটার বৈচিত্র্য দেখতে পাচ্ছি। দ্য স্টাইলিস্টিক হোমোজেনিটি অফ হারপ্পান সিভিলাইজেশন ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ খুব সুন্দর যে ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হতে থেকেছে। পোস্ট হরপ্পান স্টেজ ওয়াজ মার্কড বাই শার্প স্টাইলিস্টিক ডাইভার্সিটি, অর্থাৎ আমরা শুধুমাত্র ডাইভার্সিটিই পাচ্ছি। দেয়ার ওয়াজ আ কমপ্লেক্স ইন্টারপ্লে অফ চেঞ্জ অ্যান্ড কন্টিনিউটি, অর্থাৎ আমরা যেটা বলেছি যে বারবার যত সিভিলাইজেশনের রিসার্চ এগিয়েছে তত দেখতে পেয়েছি কন্টিনিউয়েশন কমেছে, কারণ জিনিসপত্র তো ভেঙে গেছে, কি কন্টিনিউয়েশন থাকবে? ভেসে গেছে সমুদ্রের জলে, কি কন্টিনিউয়েশন থাকবে? তো এলিমেন্টস অফ আরবানিজম লাইক সিলস, সিটিজ, লং ডিস্টেন্স ট্রেড সো অন ডিক্লাইন্ড হয়ে গেছে এবং ডিসঅ্যাপিয়ার করেনি কমপ্লিটলি, বাট পুরোপুরি ডিক্লাইন হয়ে গেছে মোটামুটি, মানে অনেক পড়ে গেছে এই বিষয়গুলো, যে অত দূরে দূরে তখনকার দিনে ব্যবসা হতো, অতটা সুন্দর তারা ক্রাফটস করতে পারতো, সব নষ্ট হয়ে গেছে, শহরগুলো নষ্ট হয়ে গেছে। সাম অফ দ্য ফিউ আরবান সিটিজ সার্ভাইভিং ইন দ্য লেট হরপ্পানস, অর্থাৎ কিছু কিছু সিটি ছিল যেটা হরপ্পার পরে সার্ভাইভ করছিল। কুদওয়ালা ছিল, গুজরাটের বেট ছিল, দাইমাবাদ ছিল। আর কি ডেভেলপমেন্ট ইন দিস ফেজ ওয়াজ দ্য বিগিনিং অফ ডাবল ক্রপিং, দুটো করে শস্য তৈরি হচ্ছে, ওয়েট অ্যান্ড বার্লে, কখনো কখনো উইন্টার ক্রপসে রাইস মিলেটস হচ্ছে। ওকে, এবার এইখানকার সব থেকে মেইন ফিচার্স কি? দ্য ডিক্লাইনিং কালচার অফ দিস ফেজ অলসো রেফার্ড অ্যাজ সাব ইন্দাস কালচার, এটা সিন্ধু সভ্যতার কালচার ধরা হচ্ছে। দ্য রুরাল সেটেলমেন্টস অফ দিস ফেজ আর প্রাইমারিলি চ্যালকোলিথিক, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে এন্ডের দিকটা চ্যালকোলিথিক দেখতে পাচ্ছি। পোস্ট আরবান হারপ্পানস লিভড ইন ভিলেজেস, অর্থাৎ এন্ডের দিকে লোকেরা গ্রামে থাকতো। আমার নিজের এটা মনে হয়, এত পড়াশোনা যেটুকুই করেছি, আমার মনে হয় যখন শহরে ওই বন্যা এসে গেল, শহর ভেঙে গেল, আমার মনে হয় তারা না তখন অন্যান্য জায়গায় সেটেল করে একটা গ্রামীণ লাইফ লিভ করতে আরম্ভ করলো। অর্থাৎ একটু ভেবে দেখো, ভগবান করুক না হোক, আজকে যদি কলকাতার মতো একটা সিটিতে ভয়ঙ্কর রকম কোনো একটা মহামারী দেখা যায়, পুরো কলকাতা একটা ডেড সিটি হয়ে যাচ্ছে। দেখো, সব কিছু হতে পারে, এই বিশ্বের যে কোনো সিটি, তখন হয়তো মানুষ দূরে গিয়ে বসবাস করতে আরম্ভ করলো, হয়তো সেরকম আমার যেটা মনে হয়। এছাড়া তখনকার দিনে লোকেরা
এন্ডেড হরপ্পার লোকেরা, মানে একদম প্রি বৈদিক, সেই সময়কার লোকেরা গ্রামে বসবাস করছে। ভাবতে পারো মানে একটা ওরকম অ্যাডভান্স সিটি থেকে মানুষজন ফাইনালি আবার ব্যাক করলো টু দ্য রুটস। তারা হান্টিং করছে, ফিশিং করছে। মানে সত্যি কি তাহলে জীবনটা একটা চক্র নয়? এই চ্যাপ্টারটা থেকে বোঝো তো। শুরু করেছিল মানুষ হান্টিং আর ফিশিং থেকে, আবার মানুষ ফিরে গেল হান্টিং আর ফিশিং এ। আইনস্টাইন একটা কথা বলেছিল, থার্ড নিউক্লিয়ার ওয়ার যেটা ওয়ার যদি হয় সেটাই বিশ্বের সব থেকে বড় নিউক্লিয়ার ওয়ার হবে, বাট যদি তারপর ফোর্থ হয় মানুষ শুধুমাত্র লাঠি দিয়ে লড়বে, কারণ মানুষের কাছে আর কিছু বাকি থাকবে না। তো লাইফ ইজ এ সার্কেল। ওকে, তো ইন দিস পিরিয়ড পেইন্টেড হরপ্পান পটারি ইজ রিপ্লেসড উইথ লেস ইন্ট্রিকেট ডিজাইনস অ্যান্ড পেইন্টেড গ্রে ওয়্যার। তো এটা তখনকার দিনে পেইন্টেড গ্রে ওয়্যার, অকার ওয়্যার, এগুলো আমি শিখিয়েছি। অল লেট হরপ্পান সাইটস ল্যাক হিউম্যান ফিগারেন্স, অর্থাৎ শেষের দিকে আর মানুষের ফিগারগুলো ছিল না, যেখানে উইমেন ফিগারাইন্সগুলো আমরা পাচ্ছিলাম। ইন কম্পারিজন উইথ ম্যাচিওর হরপ্পান পটারি, দ্য পটারি অফ লেট হরপ্পান ফেস লেস ব্রাইট, অর্থাৎ শেষের দিকগুলো আর ব্রাইটনেসগুলো পাওয়া যাচ্ছে না, যেটা আগেরগুলো খুব ব্রাইট ছিল, সুন্দর ছিল। পটসগুলো থিকার হয়ে গেছে আর পিকিউলিয়ার শেপ হয়ে গেছে। ওকে, এস শেপ জার পাওয়া যাচ্ছে। তো নো অবজেক্ট ছিল, মেজারিং লেংথের আর কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না, মানে সবই নষ্টের দিকে চলে গেছে। এই পিরিয়ডটা হচ্ছে এন্ড অফ হরপ্পা ট্রেড ওয়েস্ট এশিয়ান সেঞ্চুরিজগুলোর সাথে, যেমন লাপিস লাজুরি আর আসছে না, এই সমস্ত বিষয়গুলো। তো কিছু লেটেস্ট ডেভেলপমেন্টস আমরা এই বইটাতে দেখবো, আমার এটা লেটেস্ট বই আছে। Scientists from IIT Kharagpur and Archaeological Survey of India have uncovered evidence that Indus Valley civilization is at least 8,000 years old. মানে এতক্ষণ পরে তোমরা জানতে পারছো 8,000 বছরের পুরনো। আমরা এতদিন পড়েছি 5,005 ইয়ার্স। তো সুমিত স্যারের ক্লাস করা মানেই কিন্তু বিশ্বের যে কোনো কঠিন টপিক তোমরা পড়ো, আমি তোমাদের কাছে ইন্টারেস্টিং লেভেলে সেটাকে নিয়ে যাবো, কারণ আমি শুধুমাত্র একজন মেন্টর নই, আমি একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার, ফিল্ম মেকার হিসাবে। তো 8,000 বছরের পুরনো, টেকিং রুট ওয়েল বিফোর দ্য ইজিপশিয়ান, অর্থাৎ ধরা হচ্ছে ইজিপ্ট মেসোপটেমিয়া ওর পরে এসেছে। হোয়াটস মোর, দ্য রিসার্চার্স হ্যাভ ফাউন্ড এভিডেন্স অফ প্রি হারাপ্পান সিভিলাইজেশন দ্যাট এক্সিস্টেড when 1,000 years before this, অর্থাৎ অনেক আগের সভ্যতা। এর পরেরটা দেখো, দ্য সিভিলাইজেশন proliferated to other Indian sites like Virana, Rakhigarh in Haryana, apart from known locations of Harappa, Mohenjo-daro in Pakistan, অর্থাৎ প্রচুর ইন্ডিয়ান সাইটসে পাওয়া যাচ্ছে। সায়েন্টিস্টরা বিশ্বাস করছে যে সিভিলাইজেশন, ওয়াই দ্য সিভিলাইজেশন এন্ডেড অ্যাবাউট 3,000 years ago, 3,000 বছরে কেন নষ্ট হলো, সেটার কারণেই ক্লাইমেট চেঞ্জ। দ্য ইন্দাস ভ্যালি পিপল ওয়ার ভেরি রেজলিউট অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড কন্টিনিউ টু ইভলভ ওয়েন ইন দ্য ফেস অফ ডিক্লাইনিং মনসুন, মানে ওরা কোনো জায়গায় খারাপ হলেই আরেক জায়গায় ওরা চলে যেত, খুব ভালো ইভলিউশন ছিল ওদের। দ্য পিপল শিফটেড দেয়ার ক্রপ প্যাটার্নস, ওরা ক্রপ প্যাটার্ন চেঞ্জ করেছিল, শস্যের ধরন। তো সেই জন্য হতে পারে অ্যাজ হিল ডিমিনিশ দ্য অর্গানাইজ লার্জ স্টোরেজ সিস্টেমটা নষ্ট হয়ে গেল, এই সমস্ত তারা ভাবছে এখন। ওকে, বলছে অ্যাব্রাপ্ট কোলাপস হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। এই ডিডিউনোটা তোমরা দেখে নিতে পারো, এগুলো একেবারেই আমি পড়েছি, তোমাদের বইতে তোমরা এগুলো পেয়ে যাবে। তো এইখানে তোমরা প্রিলিমসের লাস্ট ইয়ার প্রিলিমসের কোশ্চেনগুলো পাচ্ছ, তোমরা এগুলো প্র্যাকটিস করিয়ে দেবো আমি আমার পেইড ব্যাচে, কোনো সমস্যা নেই। সব কিছুর জন্য থাকতে হবে, যুক্ত থাকতে হবে স্মাইল স্টাডির সাথে। চলো মিট করছি, এক্সপ্লেন করছি নেক্সট টপিকটা, ততক্ষণ হরপ্পা সভ্যতার টপিকটা ভালো করে দেখে নাও। গুড বাই।